আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে দুটো ঘটনা, এবং দুটো ঘটনা বেশ বড়। প্রথম ঘটনাটা তোমাদের এত ভালো লাগবে যে আমি জানি তোমরা কমেন্টে ভরিয়ে দেবে যে দাদা আজকের প্রথম ঘটনাটা একদম দারুণ লেগেছে। তার কারণ আমি তো আমাদের পরিবারের সদস্যদের চিনি যে কোন ঘটনাটা তাদের বেশি ভালো লাগে। একদম দারুণ জমজমাট একদম এপিসোড হতে চলেছে, তাই আর একদম দেরি করছি না। তোমরা চুপটি করে বসে পড়েছো আমি জানি, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। দাদা, সেই রাতটার কথা আজও আমি ভুলতে পারিনি। এত বছর কেটে গেছে, সংসার হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, জীবনে কত ঘটনা দেখেছি, কিন্তু ওই এক রাতের কথা মনে পড়লেই আজও শরীর ঠান্ডা হয়ে যায়। আমি জানি আমার এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে। কেউ বলবে ক্লান্তির কারণে ভুল দেখেছিলাম, কেউ বলবে কুয়াশার রাতে মানুষের চোখ ধোকা দেয়, কিন্তু আমি শুধু একটা কথাই বলবো, যেদিন নিজের সঙ্গে এমন কিছু ঘটবে সেদিন তারা বুঝবে যে পৃথিবীতে শুধু আমরা মানুষই না, আরও অনেকে বাস করে। দাদা, আমার নাম সমীর। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখন আমাদের গ্রামে যাওয়ার একটাই মাত্র রাস্তা ছিল, তা হলো জল দিয়ে, অর্থাৎ নদী পার হয়ে। পাকা কোনো সেতু ছিল না, বাঁশের সাঁকোও নয়। এপারে বাজার, হাট, ডাক্তার, স্কুল সব। ওপারে আমাদের গ্রাম। দিনের বেলায় একটা বড় নৌকা লোক পারাপার করত। গ্রামের সবাই মাঝিকে চিনত। নাম ছিল রঘু মাঝি। বয়স ওই 50-এর কাছাকাছি। গলায় সবসময় একটা লাল গামছা, মুখে পান, আর দূর থেকে দেখলেই চিৎকার করে বলতো, এই আর কি কেউ আসেন? নৌকাটা ছাড়বো। সেদিন আমি পাশের বাজারে ধানের হিসাব মিটিয়ে ফিরছিলাম। কাজ শেষ হতে হতে এত দেরি হয়ে গিয়েছিল যে দোকানপাট প্রায় সব বন্ধ। বাজারের শেষ চায়ের দোকানটাও ঝাঁপ নামাচ্ছে। ঘড়ি ছিল না, কিন্তু আন্দাজে রাত 12টা পেরিয়ে গেছে। হালকা শীত পড়েছে, চারপাশে পাতলা কুয়াশা। নদীর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। রাস্তা প্রায় ফাঁকা। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল, তারপর আবার সব চুপ। আমি দ্রুত হাঁটতে হাঁটতে ঘাটে এসে দাঁড়ালাম। অদ্ভুত ব্যাপার, ঘাটে একটাও মানুষও নেই। সাধারণত এত রাত হলেও 2-1 যাত্রী থাকে, কিন্তু সেদিন যেন সবাই উধাও হয়ে গিয়েছে। নদীর দিকে তাকিয়ে দেখি নৌকাটা বাঁধা আছে। সেই একই নৌকা, কিন্তু মাঝপথে একজন বসে আছে। মাথা থেকে পা পর্যন্ত একটা মোটা কালচে চাদর মুড়ি দিয়ে। মুখটা দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য আরও অস্পষ্ট লাগছিল। আমি দাঁড়িয়ে বললাম, মাঝি, ওপারে যাবেন? কোনো উত্তর এলো না। আবার বললাম, এই রঘু কাকা, যাবেন তো? উনি ধীরে ধীরে মাথাটা তুললেন, কিন্তু মুখটা তখন আর দেখা গেল না। শুধু মনে হলো চাদরের ভেতর থেকে দুটো কালো গর্ত যেন আমার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পরে খুব নিচু গলায় বলল, ওঠো। গলাটা রঘু মাঝির মতো লাগলো না, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি ভাবলাম হয়তো ঠান্ডা লেগেছে, অথবা অন্য কেউ এসেছে। নৌকায় উঠে বসতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। নদীর ঠান্ডা নয়, যেন বরফের ঘরে ঢুকেছি। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। লোকটা ধীরে ধীরে দড়ি খুলল। কোনো শব্দ নেই। বইটা জলে পড়ার শব্দ যেন অস্বাভাবিকভাবে চাপা। নৌকা মাঝ নদীর দিকে এগোতে লাগলো। আমি বললাম, রঘু কাকা আজ আসেননি? লোকটা চুপ। আবার বললাম, আপনি কি ওনার আত্মীয়? কোনো উত্তর নেই, শুধু বইটা টানার একঘেয়ে শব্দ। তারপর হঠাৎ খেয়াল করলাম বইটাটা জলে পড়ছে, কিন্তু জলের ছিটে এক ফোঁটা উঠছে না।
আমার বুকের ভেতরটা না ধক করে উঠল। আমি নিজের মনকে বোঝালাম অন্ধকারে সবকিছু আলাদা লাগে। নদীর মাঝামাঝি পৌঁছতেই কুয়াশাটা ঘন হয়ে গেল, এত ঘন যে নৌকার সামনের অংশটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। ঠিক তখনই আমার কানের একেবারে পাশে কে যেন খুব আস্তে ফিসফিস করে বলল, পেছনে তাকিও না। আমি লাফিয়ে উঠে পেছনে তাকালাম, কেউ নেই। নৌকায় আমি আর মাঝি ছাড়া আর কেউ নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দ। আবার বসে পড়লাম। 10-15 সেকেন্ডও যায়নি, আবার সে একই গলা, এবার আরো স্পষ্ট। এবার আমার গলাটা শুকিয়ে গেল। আমি মাঝির দিকে তাকালাম, সে যেন কিছুই শোনেনি, একইভাবে বইটা চালিয়ে যাচ্ছে। আমি কাপা গলায় বললাম, শুনলেন? কেউ কথা বলছে একটা। সে কোনো উত্তর দিল না। হঠাৎ নদীর জল থেকে ঝপাং করে যেন বড় কিছু একটা লাফ দিল। আমি চমকে উঠে জলের দিকে তাকালাম, কিছুই নেই, কিন্তু জলের উপর গোল গোল ঢেউ ছড়িয়ে যাচ্ছে। তারপর সেই ঢেউগুলো ধীরে ধীরে নৌকার চারিদিকে ঘুরতে লাগলো, যেন জলের নিচে কেউ নৌকাটাকে চক্কর দিচ্ছে। আমার বুকের ভেতর ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল মাঝিও শুনতে পাচ্ছে। আমি সাহস করে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ লোকটা একবার জোরে দুলে উঠল। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। লোকটা এবার প্রথমবারের মতো থামল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। চাদরের ফাঁক দিয়ে আমি যা দেখলাম সেটা আজও ভাষায় বোঝাতে পারবো না। মুখ নেই, চোখ নেই, নাক নেই, শুধুই অন্ধকার। যেন চাদরের ভেতরে একটা মানুষের শরীর নয়, গাঢ় কালো শূন্যতা বসে আছে। আমি চিৎকার করে উঠে দাঁড়াতেই সে আবার মাথা নিচু করে বইটা চালাতে শুরু করলো। আমি নিজের গালে নিজেই চড় মারলাম। ভাবলাম হয়তো ভুল দেখেছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার পায়ের কাছে ঠান্ডা একটা হাত স্পর্শ করল। আমি নিচে তাকাতেই দেখলাম নৌকার ফাঁক দিয়ে ভেজা, স্যাঁতস্যাঁতে, ফ্যাকাশে, অস্বাভাবিক লম্বা একটা হাত ধীরে ধীরে ওপরে উঠে আসছে। আমি পাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু শরীর যেন আমার কথা শুনছিল না। হাতটা ধীরে ধীরে আমার গোড়ালির কাছে এসে থেমে গেল। এত ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল বরফের একটা টুকরো চামড়ার উপর চেপে ধরা হয়েছে। তারপর আস্তে আস্তে আঙুলগুলো আমার পায়ের তালার চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি প্রচণ্ড জোরে লাথি মারলাম। এক মুহূর্তের মধ্যে হাতটা অদৃশ্য, কিন্তু ঠিক পরের মুহূর্তেই নৌকার নিচে ঝপ ঝপ করে 3টে শব্দ হলো, যেন কেউ জলের নিচ থেকে নৌকার তলায় মুঠো মেরে আঘাত করছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মাঝির দিকে তাকালাম। লোকটা একটুও নড়ল না, শুধু বইটা চালিয়ে যাচ্ছে। আমি এবার প্রায় চিৎকার করে বললাম, এই মাঝি, নৌকার নিচে কে আছে বুঝতে পারছো না? কোনো উত্তর নেই। হঠাৎ সে খুব ধীরে ধীরে একটা কথা বলল, যারা ডুবে যায়। বলল, আমার কান পর্যন্ত ঠিক এসে পৌঁছালো না। আমার বুকের ভেতরটা যেন জমে গেল। আমি বললাম, আপনি কি বললেন? সে আর কিচ্ছু বলল না। ঠিক তখনই নদীর উপরে একটা কুয়াশার চাদর এমনভাবে নেমে এলো যে নৌকার এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। চারিদিকে শুধুই সাদা, নদী নেই, আকাশ নেই, পার নেই। মনে হচ্ছিল আমরা যেন কোনো জায়গায় নেই, শুধু কুয়াশার মধ্যে ভাসছি। আমি নিজের বুকের কাছে হাত জড়িয়ে বসে রইলাম। তারপর কুয়াশার ভেতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো, খুব আস্তে, তারপর একটু জোরে, তারপর মনে হলো একসঙ্গে 3-4 জন কাঁদছে। আমি চোখ বড় বড় করে চারিদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু কান্নাটা একবার ডান দিকে, একবার বাঁদিকে, একবার নৌকার একেবারে পেছন থেকে আসছে। হঠাৎ সেই কান্নাটা থেমে গেল। তার জায়গায় একটা শিশুর হাসির শব্দ শুরু হলো, খিলখিল করে হাসি। আমার শরীরের সমস্ত লোম খাঁড়া হয়ে গেল। রাত 12টার পর মাঝ নদীতে একটা শিশুর হাসি। আমি নিজের মনে বললাম, না না, এটা সত্যি হতে পারে না, আমি হয়তো ভুল শুনছি। ঠিক তখনই আমার কাঁধে কে যেন আলতো করে হাত রাখলো। আমি এক ঝটকায় ঘুরে দাঁড়ালাম।
কেউ নেই, কিন্তু আমার কাঁধে ভেজা হাতের 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট অনুভব করলাম। আমি কাঁপা গলায় বললাম, কে কে কে? নীরবতা, শুধু নদীর উপর দিয়ে ঠান্ডা বাতাস। আমি আবার মাঝির দিকে তাকালাম। এবার প্রথমবার মনে হলো যে বৈঠা চালাচ্ছে ঠিকই, কিন্তু বৈঠাটা জলে পড়ছে না। বৈঠাটা অন্তত 1 হাত করে, তবুও নৌকা চলছে। আমার মাথাটা ঘুরে উঠল। আমি চোখ কসলালাম, আবার তাকালাম। একই দৃশ্য, বৈঠা জলে ছই না, তবুও নৌকা এগিয়ে যাচ্ছে। আমি ভয়ে প্রায় কেঁদেই ফেলেছিলাম। হঠাৎ নদীর জলে নিজের ছায়া দেখতে গিয়ে দেখি আমার ছায়া আছে, নৌকার ছায়া আছে, কিন্তু মাঝের কোনো ছায়া নেই। জলের উপর শুধু ফাঁকা জায়গা। আমি আর বসে থাকতে পারলাম না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললাম, আপনি আপনি কে বলুন তো, আপনি কে? লোকটা কোনো উত্তর দিল না। আমি আরো 1 পায়ে গোলাম। ঠিক তখনই সে নিজের মাথাটা আমার দিকে ঘুরিয়ে দিল। এবার চাদরের ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ বেরিয়ে এলো, কিন্তু সেটা মানুষের মুখ নয়। চামড়া ফুলে উঠে সাদা হয়ে গেছে, দুটো চোখ পুরো দুধের মতো সাদা, ঠোঁট নেই, মুখের ভেতর কালো অন্ধকার, আর নদীর পচা কাদার মতো একটা গন্ধ। আমি ভয়ে পিছিয়ে যেতে গিয়ে নৌকার ধারে ধাক্কা খেলাম। লোকটা তখনও আমার দিকে তাকিয়ে। তারপর সে ধীরে ধীরে হাসতে শুরু করলো। কি আশ্চর্য, তার মুখ হাসছে, আর সেই হাসির শব্দ আসছে যেন নৌকার নিচ থেকে। ঠিক তখনই ওই নৌকাটা এত জোরে কেঁপে উঠল যে ভারসাম্য হারিয়ে জলের মধ্যে পড়ে গেলাম। বরফের মতো ঠান্ডা জল। আমি সাঁতার জানতাম, তাই সঙ্গে সঙ্গে ওপরে ওঠার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো নিচ থেকে কেউ যেন আমার পাটাকে ধরে টানছে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো হাত। সবগুলো হাত বরফের মতো ঠান্ডা। আমি প্রাণপণে লাথি মারছি, হাতগুলো ছাড়ছে না। জলের নিচে চোখ তুলতে যা দেখলাম আজও সেটা স্বপ্নে দেখি। আমার চারপাশে 5-6টা মানুষের মুখ, সবাই জলের মধ্যে দাঁড়িয়ে আছে। কারোর চোখ নেই, কারো অর্ধেক মুখ নেই, কারোর বা গলা কাটা। সবাই একসঙ্গে আমার দিকে তাকিয়ে, আর সবাই একসঙ্গে হাত বাড়িয়ে দিচ্ছে, যেন আমাকে তাদের সঙ্গে নিচে নিয়ে যেতে চাইছে। আমি প্রাণপণে গায়ত্রী মন্ত্র আর নাম জপ করতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে সব হাত যেন একসঙ্গে আমাকে ছেড়ে দিল। আমি জলের উপরে ভেসে উঠলাম। হাঁপাতে হাঁপাতে চারিদিকে তাকালাম। নৌকা আমার থেকে মাত্র কয়েক হাত দূরে, কিন্তু নৌকায় কেউ নেই, মাঝি নেই, বৈঠা নেই, কেউ নেই। এগুলো কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হলো। শুধু ফাঁকা নৌকাটা কুয়াশার মধ্যে ধীরে ধীরে যেন ভেসে যাচ্ছে। আমি চিৎকার করে ডাকলাম, মাঝি, মাঝি বাঁচাও, এই মাঝি! কোনো উত্তর নেই। কিন্তু এবার আমি ঘুরে তাকাতেই আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। তোর নেই। আমি জলের উপর ভাসার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছিল নদীটা আর আগের মতো নেই। যতই হাত পা চালাই ততই একই জায়গায় আটকে আছি। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম, মনে হলো একটা হ্যারিকেন। আমি প্রাণপণে চিৎকার করলাম, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে! আলোটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি মনে মনে ভাবলাম কেউ নিশ্চয়ই অন্য একটা নৌকা নিয়ে এসেছে। কিন্তু আলোটা যত কাছে আসছিল আমার বুকের ধুকপুকানি ততই বাড়ছিল, কারণ আলোর নিচে যেন কোনো নৌকা ছিল না। আমি আতঙ্কে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আবার নিচ থেকে দুটো হাত আমার পা জড়িয়ে ধরল। এবার আর শুধু হাত নয়, স্পষ্ট বুঝতে পারছিলাম কেউ আমার পায়ের পাতা মুখে নিয়ে কামড়ে ধরেছে। ব্যথায় আমি চিৎকার করে উঠলাম। জলের নিচে তাকাতেই দেখলাম একটা মুখ আমার পায়ে দাঁত বসিয়ে আছে। মুখটার চামড়া নেই, শুধু দাঁত আর কালো চোখ। আমি প্রাণপণে লাথি মারতেই মুখটা অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই নদীর ওপার থেকে ভেসে এলো একটা শঙ্খের শব্দ, তারপর মন্দিরের ঘণ্টা। রাত তখন প্রায় 1টা হবে। আমাদের গ্রামের কালী মন্দিরে ভোরের আগে কখনো ঘণ্টা বাজে না, তাহলে এই শব্দটা কিসের? শঙ্খ বাজতেই আশ্চর্য ঘটনা ঘটল। আমার পা ধরে থাকা হাতগুলো একসঙ্গে ছিঁড়ে গেল। আমি প্রাণপণে সাঁতরে এগোতে লাগলাম। 10 মিনিট নাকি 1 মিনিট আজও জানি না। হঠাৎ আমার হাতটা কাদায় ঠেকলো। আমি বুঝলাম পাড়ে এসে গেছি। কাদার মধ্যে গড়িয়ে গড়িয়ে হাঁপাতে হাঁপাতে শুয়ে পড়লাম। অনেকক্ষণ পরে যখন উঠলাম তখন দেখলাম আকাশটা একটু ফর্সা হচ্ছে। আমি পেছন ফিরে নদীর দিকে তাকালাম। নদী একেবারে শান্ত,
কোনো নৌকা নেই, কোনো মাঝি নেই। মনে হচ্ছিল রাতে যা ঘটেছে সবই বুঝি দুঃস্বপ্ন। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রামের দিকে হাঁটতে লাগলাম। বাড়ি পৌঁছে মা দরজা খুলে চিৎকার করে উঠলেন, বললেন, তোর এই অবস্থা কি করে? আমি তখনই খেয়াল করলাম আমার ধুতি ছিঁড়ে গেছে, সাদা শরীর কাদা, আর ডান পাশের গোড়ালিতে 5টা কালচে আঙ্গুলের দাগ, যেন কেউ খুব জোরে চেপে ধরেছিল। আমি সেদিন কিছুই বলতে পারিনি, জ্বর এসে গিয়েছিল। টানা 3 দিন আমি অচেতন ছিলাম। মাঝে মাঝে বাড়ির লোক বলতো, আমি ঘুমের মধ্যে শুধু একটা কথাই বলছিলাম, নৌকায় উঠব না। 3 দিন পর জ্বর কমলে গ্রামের লোকজন আমার কাছে সব শুনলেন। সবটা শোনার পর গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটা দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই যাকে দেখেছিস সে রঘু নয়। আমি বললাম, তাহলে কে? বৃদ্ধ লোকটা বললেন, এই নদীতে বহু বছর আগে এক মাঝি ঝড়ের রাতে নৌকা ডুবে মারা গিয়েছিল। তার সঙ্গে আরও 7 জন যাত্রী ছিল। কারোর লাশ পাওয়া যায়নি। তারপর থেকেই মাঝে মাঝে গভীর রাতে মানুষ বলে, ঘাটে একটা নৌকা এসে দাঁড়ায়, মাঝি ডাকে, কিন্তু যারা ওঠে সবাই আর ফিরে আসে না। আমি তখন অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো ফিরে এসেছি। বৃদ্ধ আমার দিকে চুপ করে তাকিয়ে থেকে বললেন, ফিরেছিস কারণ তোর সময় তখনও হয়নি। আমি আর কোনো কথা বলতে পারিনি। আমি আর এটা নিয়ে ভাবিও নি। আস্তে আস্তে আমার শরীর ঠিক হয়ে যায় এবং আমি গুণিন এবং তান্ত্রিকও দেখিয়েছিলাম, যদিও তারপরে আমার সঙ্গে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো। আর ঘটনাটা কিন্তু অনেক বছর আগের। আর আমি তোমাকে দাদা বলছি, আমি জানি না তুমি আমার থেকে বয়সে ছোট না বড় হবে, কিন্তু আমি তোমাকে দাদাই বললাম। ভালো লাগলে পড়ে শুনিও। একদম দারুণ লেগেছে, অমায়িক লেগেছে যাকে বলে। এমন টাইপের ঘটনাই তো আমাদের ভৌতিক কথার ইউএসপি। মানে আমরা এমন টাইপের ঘটনায় চাই, কিন্তু আমরা পাই না। তোমার যদি আরও এরকম ঘটনা জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো। আর আমি ভৌতিক কথা পরিবারের সবাইকে বলছি, এমন টাইপের ঘটনা তো আমার দারুণ লাগে আর শোনাতেও ভালো লাগে। তাই তোমরা যদি এমন টাইপের ঘটনা জানো যেগুলো খুব গা ছমছমে একটা ব্যাপার থাকবে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো। আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা সেগুলো সবার মাঝে ছড়িয়ে দেব, আর সবাই সেটা শুনে নিতে পারবে বিষয়টা কতটা ভালো। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না, তাদের বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। আর হ্যাঁ, আরেকটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আশা করি আপনি ভালো আছেন আর আপনার পুরো টিমও ভালো আছে। আগে আপনাকে অনেকগুলো ঘটনা পাঠিয়েছিলাম, জানি না সেগুলো আপনার ভালো লেগেছিল কি না। তাই আজ আবারও একটা নতুন ঘটনা নিয়ে এলাম। এই ঘটনাটা আমার জীবনের না, কিন্তু আমার নিজের বোনের শ্বশুরবাড়ির গ্রামের ঘটনা। এই ঘটনাটা আমাকে প্রথমে আমার বোনের হবু বড়ি বলেছিল। তারপর আমি নিজেও ওই গ্রামের অনেক মানুষের মুখে শুনেছি। আজও সেই গ্রামের মানুষ এই ঘটনাটা ভুলতে পারেনি। এই ঘটনার সঙ্গে জড়িত সবার নাম আমি ইচ্ছে করেই বদলে দিচ্ছি, কারণ আজও সেই পরিবারের মানুষগুলো বেঁচে আছেন। ঘটনাটা শুনে আমার নিজেরও খুব কষ্ট হয়েছিল, কারণ এখানে একটা নির্দোষ মেয়ে শুধু সমাজের কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য নিজের জীবন হারিয়েছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, মেয়েটার মৃত্যুর পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যেগুলো আজও ওই গ্রামের মানুষ মনে করলে ভয় পেয়ে যায়। ঘটনাটা কয়েক বছর আগের। সেদিন ছিল আমার নিজের বোনের রেজিস্ট্রি বিয়ে। খুব বড় করে কোনো অনুষ্ঠান হয়নি। দুই পরিবারের কাছের কিছু মানুষকে নিয়ে ছোট করে বাড়িতেই সব আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই বাড়িতে খুব আনন্দের পরিবেশ ছিল। আত্মীয় স্বজন সবাই এসেছিল, রান্না বান্না চলছিল।
সবাই খুব ব্যস্ত ছিল। আমার বোনের হবু বড় তার বাড়ির লোকজনকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। নিয়ম মতো রেজিস্ট্রির সব কাজ শেষ হলো। তারপর সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। বিকেলের দিকে ওরা সবাই নিজেদের বাড়িতে ফিরে গেল। আমাদেরও তখন বাড়ির কাজ গুছোতে গুছোতে সন্ধ্যা হয়ে গেল। আমরা কেউই জানতাম না ওই সময় ওদের গ্রামে এমন একটা ঘটনা ঘটে গেছে, যেটা কয়েক ঘন্টার মধ্যেই সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে। সন্ধ্যার একটু পরে আমার বোনের ফোনে ওর হবু বরের ফোন আসে। ফোন ধরতেই বোন বুঝতে পারে ওর গলাটা কেমন যেন কাঁপছে। বোন তখন জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো? তখন ও বলল যে আমাদের এখানে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। বোন ভয় পেয়ে বলল, কি হয়েছে? তখন ও বলল, আমাদের বাড়ি থেকে 3টে বাড়ি পরে যে বাড়িটা আছে না, ওই বাড়ির একমাত্র মেয়েটা মারা গেছে। কথাটা শুনেই আমরা সবাই চমকে উঠেছিলাম। বোনটা বলল, কিভাবে মারা গেল, অসুস্থ নাকি? তখনও বলল যে না, ও নিজের গলায় দড়ি দিয়েছে। বোন আর আমি দুজনেই একসঙ্গে বললাম, কিন্তু কেন? তখনও ধীরে ধীরে পুরো ঘটনাটা বলতে শুরু করলো। সেদিন দুপুরে মেয়েটার বাবা প্রতিদিনের মতন কাজে বেরিয়ে গিয়েছিল। ওর মাও একটু দরকারে বাড়ির বাইরে গিয়েছিল। বাড়িতে তখন মেয়েটা একাই ছিল। ঠিক সেই সময় ওর এক বন্ধু বাড়িতে আসে। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করত, একই টিউশনে যেত। গ্রামের সবাই জানতো ওরা একে অপরের ভালো বন্ধু, কিন্তু তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ছেলেটার কাছে মেয়েটার একটা খাতা আর একটা বই ছিল, সেগুলো ফেরত দিতেই সে এসেছিল। বাড়িতে ঢুকে সে প্রথমেই জিজ্ঞেস করেছিল যে কাকু আর কাকিমা কোথায়। তখন মেয়েটা বলেছিল যে বাবা কাজে গেছে আর মা একটু বাইরে গেছে। কথাটা শুনে ছেলেটা বলেছিল, তাহলে আমি এখনই চলে যাই, পরে কোনো দিন দিয়ে যাব। তখন মেয়েটা বলেছিল যে কেন, এখন এসেছিস যখন দিয়ে যা। তখন ছেলেটা বলেছিল যে না রে, বাড়িতে কেউ নেই, গ্রামের মানুষ যদি দেখে তাহলে উল্টোপাল্টা কথা বলবে। মেয়েটা একটু হেসে বলেছিল, তুই ঠিকই বলেছিস, এই সমাজে মানুষ সত্যিটা জানার আগেই বদনাম করতে বেশি ভালোবাসে। তারপর ছেলেটা খাতার বইটা দিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু কে জানতো এটাই ওদের জীবনের শেষ দেখা হবে। ঠিক তখনই পাশের বাড়ির এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন একটা ছেলে ওই বাড়ি থেকে বেরিয়ে আসছে। তিনি দাঁড়িয়ে বললেন, এই ছেলে, তুমি কে, এখানে কি করছিলে? ছেলেটা ভদ্রভাবে বলল, আমি ওর বন্ধু, একটা জিনিস দিতে এসেছিলাম। ঠিক তখনই মেয়েটাও দরজার সামনে এসে দাঁড়ালো। মহিলাটা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলতে শুরু করেন, বাড়িতে মা বাবা কেউ নেই, আর তোরা দুজনে ঘরের মধ্যে কি করছিলি? মেয়েটা বারবার বলছিল, মাসিমা, আপনি ভুল বুঝছেন, ও শুধু আমার খাতার বইটা দিতে এসেছিল। কিন্তু মহিলাটা একটাও কথা শুনলেন না। তিনি রাস্তার মাঝখানে চিৎকার শুরু করে দিলেন। তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন দৌড়ে চলে এলো। কেউ কিছু না জেনেই নানান রকম কথা বলতে শুরু করলো। কেউ বলল অনেক দিন ধরেই নিশ্চয়ই এসব চলছে। কেউ বলল আজ হাতে নাতে ধরা পড়েছে। কেউ আবার বলল এখনকার ছেলে মেয়ের কোনো লজ্জাই নেই। ছেলেটা বারবার জোরহাত করে বলছিল, বিশ্বাস করুন, আমরা শুধুই বন্ধু, আমি শুধু ওর জিনিস ফেরত দিতে এসেছিলাম। কিন্তু তখন আর কেউ শুনতেই চাইছিল না। সবাই যেন নিজের মতন করে বিচার করে ফেলেছিল। মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলছিল, আমি কোনো ভুল করিনি, আপনারা আমাকে বিশ্বাস করুন। কিন্তু কেউ ওর কথা শুনল না। তখন ওই মহিলার রাগের মাথায় সবার সামনে মেয়েটার গালে একটা চড়ে করে চড় মেরে বললেন, এত ছোট বয়সে এসব করতে লজ্জা করে না রে? সেই চড়টা শুধু ওর গালে পড়েনি, ওর আত্মসম্মানেও লেগেছিল। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই ওকে নোংরা কথা বলতে লাগলো। কেউ একজন বলল, এই মেয়ের জন্য ওর বাবা মা মুখ দেখাতে পারবে না। ছেলেটা তখন কাঁদতে কাঁদতে বলছিল, দোষ যদি কারোর হয় তাহলে আমার, ওকে কিছু বলবেন না। কিন্তু তখন আর কেউ সত্যিটা শুনতে রাজি ছিল না। মেয়েটা তখন আর কোনো কথা বলছিল না, শুধু মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল। ওর চোখ দিয়ে শুধু একটানা জল পড়ছিল। বারবার নিজের চোখের জল মুছছিল, কিন্তু যতই মুছছিল ততই যেন চোখ ভিজে যাচ্ছিল। ছেলেটা তখনও সবার সামনে দাঁড়িয়ে বলছিল, আপনারা ভুল বুঝছেন, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে পড়ি, একই টিউশনে যাই, আজ শুধু একটা খাতা আর বই ফেরত দিতে এসেছিলাম, এর বাইরে কিছুই হয়নি। কিন্তু গ্রামের মানুষ তখন আর সত্যিটা শুনতে রাজি নয়। একজন বলল, এখন তো সবাই এটাই বলে। আর একজন বলল, আগুন ছাড়া ধোয়া বেরোয় না। একজন বৃদ্ধ মানুষও বললেন,
এই বয়সের ছেলে মেয়েদের বিশ্বাস করা যায় না। কথাগুলো শুনে মেয়েটা একবার শুধু বলেছিল, কাকু, আমি আপনাদের মেয়ের মতন, আমি সত্যি কোনো ভুল করিনি। কিন্তু কেউ তার দিকে তাকিয়েও দেখল না, সবাই শুধু নিজের মতন করে বিচার করে যাচ্ছিল। তখন মেয়েটা ধীরে ধীরে ঘরের ভেতরে চলে গেল। কেউ ভাবলো ও হয়তো কান্না করতে গেছে, কেউ আবার বলল লজ্জা পেয়ে পালিয়ে গেল। অথচ কেউ একবার ভাবল না একটা নির্দোষ মানুষের মনে তখন কি ঝড় চলছিল। কয়েক মিনিট কেটে গেল। বাইরে তখনও লোকজন দাঁড়িয়ে নানান কথা বলছে। ছেলেটা এখনও বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে বারবার বলছে, আমার জন্য ওকে কিছু বলবেন না, আমি চলে যাচ্ছি। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, তারপর হঠাৎ পাশের ঘর থেকে একটা বাচ্চা দৌড়ে চিৎকার করতে করতে উঠে আসলো, দিদি, দিদি। সবাই দৌড়ে ঘরের ভেতরে গেল। ঘরে ঢুকেই সবাই স্তব্ধ, কেউ কোনো কথা বলতে পারছিল না। কয়েক মুহূর্ত আগেও যে মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে নিজের নির্দোষ হওয়ার কথা বলছিল, সে এখন আর বেঁচে নেই। ঘরের ভেতরের সেই দৃশ্য দেখে অনেকেই কাঁপতে শুরু করলো। কিছু মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন। কয়েকজন দৌড়ে গিয়ে মেয়েটার বাবা মাকে ফোন করলো, আর একজন ছুটে গেল ওর মাকে খবর দিতে। ছেলেটা ঘরের সামনে দাঁড়িয়ে মাটিতে বসে পড়ল। সে নিজের মাথায় হাত দিয়ে শুধু একটাই কথা বলছিল, আমার জন্যই সব হলো, আমি যদি আজকে না আসতাম তাহলে আর কিচ্ছু হতো না। প্রায় আধ ঘন্টা পর মেয়েটির বাবা ছুটে এলেন। বাড়ির সামনে এত লোক দেখে তিনি প্রথমেই কিছু একটা অস্বাভাবিক বুঝতে পেরেছিলেন। ঘরের ভেতরে ঢুকেই তিনি ভেঙে পড়লেন। তার মুখ থেকে শুধু একটা কথাই বেরোচ্ছিল, আমার মেয়ে এটা করতে পারে না, ও এমন মেয়ে নয়। তার কিছুক্ষণ পর ওর মাও এসে পৌঁছালেন। তিনি ঘরের ভেতর ঢুকে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। বারবার নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, মা, মা, একটাবার চোখ খুলে তাকা, আমি এসে গেছি, তোকে আর কোথাও যেতে হবে না মা। কিন্তু তখন আর কিছু করার ছিল না। সেই সময় ছেলেটা কাঁদতে কাঁদতে ওর বাবা মায়ের সামনে সব ঘটনা খুলে বলল। সে বলল, কাকু, আমি শুধু খাতাটার বইটা ফেরত দিতে এসেছিলাম। আমি বেরিয়ে আসার সময় ওই মাসিমা আমাকে দেখে ভুল বুঝেছিলেন। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাদের কোনো কথা শুনল না। কথাগুলো শুনে মেয়েটার বাবা হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি গ্রামের লোকজনদের দিকে তাকিয়ে বললেন, তোদের নোংরা চিন্তা ভাবনার জন্যই আজকে আমি আমার একমাত্র সন্তানকে হারালাম। তোরা কেউ একবার ওর কথাটা শুনলি না। আর যদি তোদের নিজের মেয়ের সঙ্গে এমন হতো, তখন বুঝতিস কষ্ট কাকে বলে। আমি তোদের কাউকে ক্ষমা করব না। সে কথাগুলো শুনে অনেকেই মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল। সেই মহিলা প্রথমে চিৎকার করেছিলেন, তিনিও তখন কাঁদছিলেন। তিনি বারবার বলছিলেন, আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে। কিন্তু তখন আর সেই কান্নার কোনো মূল্য ছিল না। গ্রামের অনেক মানুষ সেদিন প্রথমবারের মতন বুঝে গিয়েছিল কাউকে না জেনে অপমান করাটা কত বড় পাপ হতে পারে। সেদিন রাতেই মেয়েটার শেষকৃত্যের সব ব্যবস্থা করা হলো। পুরো গ্রামের শোকের পরিবেশ নেমে এসেছিল। যে বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় হাসির শব্দ শোনা যেত, সে বাড়ি থেকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসছিল। ছেলেটাও শেষ পর্যন্ত ওদের সঙ্গেই ছিল। সে বারবার কাঁদছিল আর বলছিল, আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়ে ফেললাম। শেষকৃত্যের পর সবাই যে যার বাড়িতে চলে গেল, কিন্তু সেই বাড়ির দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। কারণ ঠিক তার কয়েকদিন পর থেকেই এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো, যেগুলো শুনে গ্রামের মানুষ রাত নামার পর ওই বাড়ির পাশ দিয়ে একা যেতে ভয় পেত। মেয়েটার মৃত্যুর প্রথম 2-3 দিন বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কান্নার শব্দই শোনা যেত। ওর মা ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, সারাক্ষণ মেয়ের ঘরে বসে থাকতেন। মেয়ের জামা কাপড় বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। ওর বাবা বাইরে শক্ত থাকার চেষ্টা করলেও রাতে একা হলেই ভেঙে পড়তেন। আর সেই ছেলেটা যে শুধু বন্ধুর একটা খাতা আর বই ফেরত দিতে গিয়েছিল, সেও যেন পুরোপুরি বদলে গিয়েছিল। কারোর সঙ্গে কথা বলতো না, টিউশন বন্ধ করে দিয়েছিল, সারাদিন চুপচাপ বসে থাকতো। সবাই বুঝতে পারছিল সে নিজেকেই এই ঘটনার জন্য দোষী ভাবছে। কিন্তু আসল ঘটনা শুরু হলো মেয়েটার মৃত্যুর প্রায় 7 দিন পরে। সেদিন দুপুরে মেয়েটার মা রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ তার মনে হলো ঠিক পেছন থেকে কেউ খুব আস্তে করে বলছে, মা। তিনি প্রথমে বুঝলেন হয়তো ভুল শুনেছেন, আবার রান্না করতে লাগলেন। কয়েক সেকেন্ড পরে আবারও একই আওয়াজ, মা, ও মা।
এবার তিনি ঘুরে তাকালেন, কিন্তু রান্নাঘরে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি ভেবেছিলেন হয়তো পাশের বাড়ি থেকে কেউ ডাকছে, তাই আর কিছু মনে করলেন না। কিন্তু সেদিন রাতেই আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন প্রায় 2টো। মায়ের ঘুম আসছিল না। তিনি বারবার মেয়ের কথাই ভাবছিলেন। শেষে ঘরের দরজা খুলে উঠোনে এসে দাঁড়ালেন। চারিদিকে একদম নিস্তব্ধ, হালকা বাতাস বইছে, আকাশে আধখানা চাঁদ। হঠাৎ তার চোখ গেল উঠোনের এক কোণে। সেখানে যেন কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে তিনি ঠিক বুঝতে পারেননি, মনে হলো হয়তো গাছের ছায়া। তিনি একটু জোরে বললেন, ওখানে কে? কোনো উত্তর এলো না। তিনি ঘরের দিকে ফিরে আসতে যাবেন, ঠিক তখনই আবার সেই পরিচিত গলা, মা। এই ডাকটা শুনে তার পুরো শরীর কেঁপে উঠল, কারণ এই গলাটা তিনি হাজার মানুষের মধ্যেও চিনতে পারবেন। এটা তার নিজের মেয়ের গলা। তিনি ধীরে ধীরে পেছন ফিরে তাকালেন। তারপর যা দেখলেন সেটা তিনি জীবনে কোনোদিনও ভুলতে পারেননি। উঠোনের এক পাশে তার মেয়েটা দাঁড়িয়ে আছে, মুখটা আগের মতোই, কিন্তু শরীরটা যেন হালকা কুয়াশার মধ্যে ঢাকা। মেয়েটাকে দেখে তিনি সব ভুলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু কাছে গিয়েও পারলেন না। মনে হচ্ছিল মেয়েটার সামনে দাঁড়িয়ে আছে, অথচ ছোঁয়া যাচ্ছে না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, মা, তুই এটা কেন করলি? মা, আমাদের একা করে চলে গেলি কেন? আমরা তোকে ছাড়া বাঁচতে পারছি না মা। মেয়েটার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল। সে শান্ত গলায় বলল, মা, আমি যেতে চাইনি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম আমি কোনো ভুল করিনি, কিন্তু কেউ আমার কোনো কথা শুনল না। সবাই আমাকে এমনভাবে অপমান করলো যে আমি আর নিজেকে সামলাতে পারিনি। এই পর্যন্ত শুনেই তার মা মাটিতে বসে কান্না শুরু করলেন। মেয়েটা আবার বলল, মা, ওই ছেলেটার কোনো দোষ নেই। সে শুধু আমার বন্ধু ছিল। ওকেও কেউ দোষ দিও না। ওর জন্য আমার খুব কষ্ট হয়। ও নিজেকেই দোষ দিচ্ছে। মাটা কাঁদতে কাঁদতে বললেন, না মা, আমরা জানি ওর কোনো দোষ নেই। তখন মেয়েটা একটু চুপ করে থেকে বলল, মা, আমি শান্তি পাচ্ছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা আমার জন্য যা নিয়ম আছে সব করে দাও। আমার পিণ্ডদান করো। আমি মুক্তি চাই। আমি আর এভাবে ঘুরে বেড়াতে চাই না। মেয়েটার মুখে এই কথাগুলো শুনে মা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি শুধু বললেন, ঠিক আছে মা, আমরা সব করব, তুই ভালো থাকিস। মেয়েটা হালকা করে হাসল। তারপর বলল, মা, যারা আমাদের না জেনে অপমান করেছিল তাদের আমি কোনো ক্ষতি করতে চাই না। ঈশ্বরই তাদের বিচার করবেন। তুমি কাউকে অভিশাপ দিও না। কথাটা বলি মেয়েটা কোথাও যেন উধাও হয়ে গেল। পরের দিন সকালে মেয়েটার মা সব কথা তার স্বামীকে বললেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি, কিন্তু এরপর একদিন সেই ছেলেটাও এসে বলল সে নাকি রাতের স্বপ্নে তার বন্ধুকে দেখেছে। স্বপ্নে মেয়েটা শুধু বলেছে, তুই নিজেকে দোষ দিবি না, তোর কোনো দোষ ছিল না। এরপর আর দেরি না করে মেয়েটার বাবা মা সমস্ত ধর্মীয় নিয়ম মেনে মায়ের শ্রাদ্ধ এবং পিণ্ডদানের ব্যবস্থা করেন। সেই ছেলেটাও তাদের সঙ্গে গিয়েছিল। সব কাজ শেষ হওয়ার পর থেকে আর কখনো মেয়েটাকে কেউ দেখেনি, আর ওর মায়ের কাছেও সেই ডাক শোনা যায়নি। কিন্তু আজ যখন সেই গ্রামের মানুষ এই ঘটনার কথা বলে, তখন একটা কথাই সবাই স্বীকার করে, সেদিন যদি তার একবার শুধু মেয়েটার কথা শুনতো, যদি একবার সত্যিটা জানার চেষ্টা করত, তাহলে হয়তো একটা নির্দোষ প্রাণ এভাবে চলে যেত না। আর এই ঘটনার পর থেকে সেই গ্রামে একটা বদল এসেছিল। কেউ আর শুধু ছেলে মেয়েকে একসঙ্গে দেখলেই খারাপ মন্তব্য করতো না, কারণ সবাই বুঝে গিয়েছিল ছেলে আর মেয়ে একসঙ্গে মানেই প্রেম নয়, তাদের মধ্যে সত্যিকারের বন্ধুত্বও থাকতে পারে। সমাজের কিছু মানুষের নোংরা চিন্তাভাবনা একটা নির্দোষ মেয়ের জীবন কেড়ে নিয়েছিল, কিন্তু সেই মেয়েটা চলে যাওয়ার পরও সবাইকে একটা শিক্ষা দিয়ে গিয়েছিল, কাউকে না জেনে বিচার করো না, কারণ একটা ভুল অভিযোগ কখনো কখনো পুরো জীবন শেষ করে দিতে পারে। এরপরে সত্যি গ্রামে একটা বদল এসেছিল। দাদা, এই ছিল ঘটনা। জানি না কতটা বিশ্বাস হবে, কিন্তু ঘটনাটা একদম সত্যি। কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে পড়ে শুনিও। থ্যাংক ইউ। ভালো লেগেছে। ঠিকই বলেছ। তখন কেন এখনও আমাদের সমাজে এরকম আছে যে ছেলে আর মেয়ে একসঙ্গে ঘুরলেও প্রেম মানে বন্ধুত্ব হতে পারে, সেটা ঠিক নয়। এবং কিছু কিছু মানুষ তো এমনভাবে তাকায় বা তাকিয়ে থাকে, আমি দেখেছি
মনে হয় যে কিবা ক্রাইম করা হয়েছে। আর তার থেকে বড় কথা, লোক যা জাজমেন্টাল, মানে ভাবাই যায় না। আমি এরকম আমার একটা ঘটনা বলছি। আমার মাসির মেয়ে এসেছে, ঠিক আছে? তো আমি সেই বনুকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি। একজন তো আমাকে বলেই ফেললো, যেটা কি তোর গার্লফ্রেন্ড? তাহলে মানুষের চিন্তাভাবনাটা এরকম। মানুষ মানে একটা ছেলে আর মেয়েকে একসঙ্গে দেখলেই ভেবে নেয় যে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আরে বাবা, সে তো তার বোন হতে পারে, নিজের বোনও হতে পারে, বা সে বন্ধু হতে পারে, সে কলিগ হতে পারে, সে যে কেউ হতে পারে। একটা ছেলে মেয়ে একসঙ্গে থাকা মানেই যে তাদের প্রেম বাদ দিয়ে অন্য কোনো সম্পর্ক থাকতে পারে না, সেটা তো না। একদম ঠিকই বলেছ। এই অনেক কিছুর জন্য একজন না, আমি অনেক ঘটনা শুনেছি এরকম সুইসাইডের, বা এক ঘরে করে দেওয়া, এরকম অনেক ঘটনা আছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। এবার আমরা আর দেরি করবো না, একদম সরাসরি শাউট আউট পর্বে চলে যাব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সাগর আনসারি, সেকেন্ড কমেন্ট করেছে শিন আর সুবীর, থার্ড কমেন্ট করেছে জিৎ। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে জিতু, দীপ মণ্ডল, চিরঞ্জিত বিশ্বাস, রূপশ্রী মাজিল্লিয়া, বৈষ্ণবী দেবী দাসী। তারপর আরও কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, সুজন বিশ্বাস, স্টোরি ম্যান লিখেছে দাদা। তারপরে কমেন্ট করেছে অর্ক কাজী, লিখেছে থ্যাংক ইউ দাদা। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফির উদ্দিন, লিখেছে আজকে সঠিক সময়ে চলে আসলাম অমিত, ভূতের গল্প শুনতে ভূতের রাজ্যে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে এমডি মোয়াজবনিয়া, অন্তিম স্যাড মোমেন্ট, ভাস্কর, রিয়া মাটিয়া, সুস্মিতা শিকারী। তারপর আর কমেন্ট করেছে গীতা গোস্বামী, লিখেছে হ্যালো ভাই, তুমি তো জানো আমার এই মোবাইলে না পাঠালে, এই নাম্বারে না পাঠালে আমি শুনতে পারবো না, আমার ফোনের বেশি কিছু জানি না, চলে গেছে তো গো। তারপরে কমেন্ট করেছে অর্ণব বেরা, বৈষ্ণবী দেবী দাসী, লিখেছে হাইওয়ে ঘটনাগুলো দারুণ ভালো লাগে শুনতে, গা ছমছমে একটা ঘটনা বেশ, একদম। তারপরে কমেন্ট করেছে অর্ণব বেরা, লিখেছে দাদা কংগ্রাচুলেশনস, বিগ ফ্যান, থ্যাংক ইউ ভাই। তারপরে কমেন্ট করেছে শান্তনু ভট্টাচার্য, লিখেছে তাড়াতাড়ি 200 হয়ে যাবে, একদম, আমরা তো সেটাই চাই। তারপরে কমেন্ট করেছে রোহিত, লিখেছে দাদা আমার নামটা হ্যালো করে বলবে একবার প্লিজ, হ্যালো রোহিত। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, লিখেছে রাত প্রায় 2:45 বাজে, রাত গভীর না হলে ভূত ঠিক জমে না। হ্যাঁ ঠিকই বলেছ। তারপরে কমেন্ট করেছে মুসলিমা খাতুন, সুব্রত, অরিজিৎ রয়, লিখেছে অমিত তুমি আরও অনেক দূর এগিয়ে যাও এই কামনা করি ভগবানের কাছে। তুমি যেভাবে কনসিস্টেন্সিতে এই ভৌতিক কথাকে এত বড় করেছো, জাস্ট অ্যামেজিং। তোমার হার্ডওয়ার্কের অ্যাওয়ার্ড তুমি পেয়েছো, আর সব রকমের ঘটনা তুমি শোনাতে। আমি যেহেতু তোমার পরিবারের অনেক পুরনো সদস্য, তাই তোমার এই জার্নিটা আমি খুব উপলব্ধি করতে পারছি। তোমার কোনো জবাব নেই, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সঙ্গে যারা পুরনো, আমাদের এই পরিবারে যারা পুরনো, তারা জানবে যে ভৌতিক কথা কবে শুরু হয়েছিল এবং কতটা নিষ্ঠার সঙ্গে ভৌতিক কথা কাজ করে এসেছে। আমরা যদি সেভাবে কাজ করতাম, অনেক দিন আমরা সেইখানে পৌঁছে যেতাম। মানে 1 লক্ষ যেটা আমরা সবাই পৌঁছালাম, সেটা আমরা বহু দিন আগে পৌঁছে যেতাম আমরা যদি সেভাবে চলতাম, তাই না? তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।